নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিবন আইস। বন্ধুরা, রিসেন্টলি বাংলাদেশ থেকে খুব গুরুত্বপূর্ণ নিউজ আসছে এবং এই নিউজটা মূলত পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটি নিয়ে। রিসেন্টলি আমরা নিউজে দেখেছি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সেই অঞ্চলের জনজাতি সম্প্রদায়ের লোকেদের সাথে সেই অঞ্চলের বাঙালি মুসলিমদের মধ্যে একটা সংঘর্ষ বাধে এবং বলা হয় বাঙালি মুসলিমরা আর্মির সাপোর্টে এই কাজটা করেছে। সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব, কিসের জন্য এই ঘটনা ঘটলো এবং তার সাথে সাথে চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের যে আদিবাসী মানুষজন রয়েছে বা উপজাতির মানুষ রয়েছে তাদের উপরে বাংলাদেশের সরকার, সামরিক বাহিনী, প্রশাসন কিভাবে এই 50 বছর ধরে বা তার আগে পাকিস্তানের সময় থেকে কিভাবে অকথিত অত্যাচার এবং নিপীড়ন চলছে সেই বিষয়টা সম্বন্ধে এবং স্বাধীনতার জন্য তাদের যে সংগ্রাম রয়েছে সেটাও দেখার চেষ্টা করব। সেই ইতিহাসের দিকে আমরা নজর দেব, যেটা বাংলাদেশের কোনো মিডিয়া দেখছে না বা সেটা দেখাচ্ছে না। বন্ধুরা, তোমরা যদি এই বিষয়টা সম্বন্ধে ডিটেলসে সব কিছু জানতে চাও, তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য আমি তোমাদের রিকোয়েস্ট করব। এবং যেহেতু বন্ধুরা বাংলাদেশের ইস্যু নিয়ে কেউ কথা বলছে না, বাংলাদেশের অধিকার নিয়ে কেউ কথা বলছে না, আমি একমাত্র বলছি, তো আশা করব তোমরা ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবে এবং সাপোর্ট করবে। সাপোর্ট না পেলে অনেকটা খারাপ লাগে বলতে পারো। তো বন্ধুরা, সবার প্রথমে আমরা নিউজের দিকে চলে যাই যে ঘটনাটা কি। বন্ধুরা, ঘটনাটা হচ্ছে রিসেন্টলি একটা নিউজ হয়, সেই নিউজে দেখা যায় যে 100টার উপরে চাকমা বাড়ি এবং দোকানকে অগ্নিসংযোগ করা হয় বাংলাদেশে। এগুলো করে কারা? চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের যে মুসলিম পপুলেশন রয়েছে, মুসলিম পপুলেশন, এই মুসলিম পপুলেশন যে বলছি এরা অ্যাকচুয়ালি অবৈধ মুসলিম পপুলেশন। অবৈধ বলতে এরা চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের স্থায়ী বাসিন্দা ছিল না, এদেরকে পরবর্তীকালে এখানে নিয়ে আসা হয় ডেমোগ্রাফিক পরিবর্তনের জন্য। এই মুসলিম পপুলেশন যারা রয়েছে এরা সেই অঞ্চলে যে ট্রাইবাল পপুলেশন আছে, ট্রাইবাল পপুলেশনের উপরে হামলা করে এবং তাদের সাপোর্ট দেয় বাংলাদেশি আর্মি এবং সেই সাপোর্ট পেয়ে তারা সেই অঞ্চলের ট্রাইবাল পপুলেশনদের 100টার উপরে বাড়ি এবং দোকানঘর অগ্নিসংযোগ করে দেয় এবং যার ফলে আমরা দেখতে পারি টোটাল 9 জন ট্রাইবাল যারা রয়েছে, 9 জন ট্রাইবালকে সেখানে পিটিয়ে হত্যা করা হয় এবং বাংলাদেশের বেশিরভাগ নিউজ চ্যানেল এবং রিপোর্ট দেখাচ্ছে এটা যে মাত্র 3 জন মারা গিয়েছে। বন্ধুরা, 3 জন না, টোটাল 9 জন মারা গিয়েছে এবং এটার যে ইম্প্যাক্ট সেটা ভারতবর্ষেও দেখা যাচ্ছে। বন্ধুরা, এই ট্রাইবাল যারা রয়েছে, এই ট্রাইবালদের যে মানুষজন রয়েছে তারা শুধুমাত্র বাংলাদেশে না, ভারতবর্ষেও রয়েছে। মিজোরামে রয়েছে, অরুণাচল প্রদেশে রয়েছে এবং বাংলাদেশ ভারতবর্ষের অন্যান্য অঞ্চলে রয়েছে। তারা নরেন্দ্র মোদীকে একটা চিঠি লিখেছে এবং চিঠি লিখে বলেছে বাংলাদেশের সাথে যত সমগ্র সম্পর্ক আছে সেগুলোকে আরো নিম্ন লেভেলে নিয়ে যেতে এবং একভাবে বলেছে বাংলাদেশের সাথে কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, কারণটা বাংলাদেশের প্রশাসন সেখানকার হিন্দু পপুলেশনের উপরে নিপীড়ন করছে, বিভিন্নভাবে অত্যাচার করছে। বন্ধুরা, এই নিউজটাতে আমরা বুঝলাম যে সেই অঞ্চলে যে উপজাতি রয়েছে তাদের উপরে বাংলাদেশি প্রশাসন, বাংলাদেশি আর্মি অত্যাচার করছে। বন্ধুরা, এর ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ডটা বন্ধুরা তোমরা সকলেই জানো, আগস্টের 5 তারিখে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন ঘটে, যার ফলে একটা ইন্টারিম গভর্নমেন্ট আসে। সেই গভর্নমেন্টের উপরে সবার এক্সপেকটেশন ছিল যে তারা হিন্দুদের উপরে এবং অন্যান্য সংখ্যা লঘুদের উপরে যে আক্রমণ চলছে সেটাকে বন্ধ করবে বা স্টপ করবে, কিন্তু সেটা হয়নি। বরং এই সরকার আসার পরে এই অত্যাচার আরো বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। মোহাম্মদ ইউনিস যে নোবেল পেয়েছে শান্তির জন্য, সেই অত্যাচারটাকে আটকাতে পারেনি এবং প্রশাসনিকভাবে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সে এখন নির্লজ্জের মতো বাংলাদেশে আর্মির হাতে পুলিশের যে সম্পূর্ণ পাওয়ার আছে সেটা দিয়ে দিয়েছে, ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার সম্পূর্ণ বাংলাদেশে আর্মির হাতে দিয়ে দিয়েছে। তারা এখন যে কারো বিচার করতে পারে, যে কাউকে অ্যারেস্ট করতে পারে, যে কাউকে বলতে পারো থানাতে বা কারাগারে নিয়ে যেতে পারে। এটারই সুযোগ নিয়ে বাংলাদেশের আর্মি মুসলিম পপুলেশনকে সাপোর্ট করেছে এই অঞ্চলের চাকমা পপুলেশন যারা রয়েছে এবং উপজাতি পপুলেশন রয়েছে তাদের উপরে অকথিত অত্যাচার করার জন্য, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়ার জন্য। বন্ধুরা, চাকমাদের উপরে যে অত্যাচার শুরু হচ্ছে এটা নতুন কোনো ঘটনা নেই। হিন্দুদের উপর যেমন অত্যাচার হচ্ছে বিগত 70 বছর ধরে, চাকমাদের উপর একইভাবেই বা ট্রাইবাল উপজাতি যারা রয়েছে তাদের উপর একইভাবে অত্যাচার হচ্ছে বিগত 70 বছর ধরে। এটার ইতিহাসের দিকে আমরা একটু নজর দেব। বন্ধুরা, ইতিহাসে ঢোকার আগে
আমাদের একটু ভূগোলটা জেনে নেওয়া উচিত যে কোন অঞ্চলটার কথা এখানে আমরা আলোচনা করছি। বন্ধুরা, এটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশের এই অঞ্চলটা যে আছে, এই অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে চট্টগ্রাম ডিস্ট্রিক্ট বলতে পারো। এই অঞ্চলে যে পূর্ব দিকের যে অঞ্চলটা রয়েছে, এটা মূলত হচ্ছে একটা পার্বত্য অঞ্চল। এই পার্বত্য অঞ্চলে অনেকগুলো ট্রাইবস বসবাস করে, বহু ট্রাইবস আছে যারা এই পার্বত্য অঞ্চলে বসবাস করে। এই ট্রাইবসদের মধ্যে কোন কোন ট্রাইবস বসবাস করে? এই ট্রাইবসদের মধ্যে মূলত রয়েছে চাকমা রয়েছে, মারমা রয়েছে, ত্রিপুরী রয়েছে, মো রয়েছে। যার মধ্যে চাকমাদের পার্সেন্টেজ সবচেয়ে বেশি 49%, মারমা 22%, ত্রিপুরী যারা রয়েছে তাদের 14%, মো যারা রয়েছে 5%, অ্যান্ড তানচাঙ্গিয়া ওরা হচ্ছে 4%। তো এত ধরনের উপজাতি, এই কয়েক ধরনের উপজাতি এখানে বসবাস করে। এরা বিভিন্ন ধর্মের আছে, মূলত এরা বুদ্ধিস্ট প্লাস হিন্দু এবং বুদ্ধিস্টরা মূলত, তার সাথে কিছু কনভার্টেড খ্রিস্টিয়ান পাওয়া যায় এবং কনভার্টেড মুসলিম খুবই অল্প পরিমাণে পাওয়া যায়। এই লোকজনের আইডেন্টিটি যদি বলো, এই লোকগুলোর কালচার যদি বলো, কালচার, আইডেন্টিটি সব কিছুই তুমি দেখবে বাংলাদেশের যে লোকাল আইডেন্টিটি রয়েছে, যে বাঙালি একটা আইডেন্টিটি রয়েছে, সেটা থেকে সম্পূর্ণরূপে পৃথক। এবং এই লোকগুলোই বরাবরই প্রথম থেকেই আইডেন্টিটির জন্য সংগ্রাম করছে। 1947 সালে যখন ভারতবর্ষ স্বাধীন হয়, অর্থাৎ বলতে পারো ভারতবর্ষের যখন বিভাজন ঘটে, সেই বিভাজনের সময় আমাদের নর্থ ইস্টে যে 7 সিস্টার ছিল, এই 7 সিস্টার তো ভারতের সাথে যুক্ত হয়ে যায়। তার সাথে আরেকটা সিস্টার ছিল, তার নাম ছিল যে চট্টগ্রাম পার্বত্য অঞ্চল। এই সিস্টারটাও ভারতের সাথে যুক্ত হওয়ার জন্য চেষ্টা করে। তারা মনে প্রাণে চায় ভারতবাসী হয়ে থাকবে, ভারত মায়ের সাথে যুক্ত হবে, ভারত মায়ের সন্তান হয়ে থাকবে। তারা ভারতের পতাকাও সেখানে উত্তোলন করে, স্বাধীনতা উদযাপনও করে। কিন্তু পরের দিন পাকিস্তানি আর্মি এসে বলে এটা পাকিস্তানের অঞ্চল হয়েছে এবং এটা সেখানে হচ্ছে ভারতের পতাকা নামিয়ে পাকিস্তানের পতাকা উত্তোলন করা হয়। তারা কেন ভেবেছিল ভারতের সাথে তারা যুক্ত হবে? কারণ এই অঞ্চলে 98% পপুলেশন যে ছিল, 98% পপুলেশন ছিল হিন্দু প্লাস বুদ্ধিস্ট। তাই তারা ভেবেছিল ভারতবর্ষের সাথে যুক্ত হবে। পাকিস্তানি আর্মি যখন আসলো, এখানে পতাকা উত্তোলন করলো, তারপরে এই অঞ্চলে যে নেতৃত্ব রয়েছে তারা দিল্লিতে চলে আসলো নেহরুর সাথে দেখা করার জন্য। প্রথমে সর্দার বল্লভভাই প্যাটেলের সাথে দেখা করলো, দেখা করে তাকে বলল যে আমরা ভারতের সাথে যুক্ত হতে চাই, আমাদের ভারতের সাথে নেন, দরকার হলে একটা মিলিটারি অপারেশন যদি চালাতে হয় সেটা করেন। বল্লভভাই প্যাটেল মোটামুটি রাজি হয়ে গেল। সে বলল ঠিক আছে, আমি প্রাইম মিনিস্টারের সাথে কথা বলছি। নেহরু তখন প্রাইম মিনিস্টার। নেহরুকে গিয়ে বল্লভভাই প্যাটেল বলল যে ডিয়ার নেহরু, এরকম বিষয়, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের যে জনজাতির লোক রয়েছে, আমাদের 7 সিস্টারের 1 সিস্টার, 8 সিস্টার, তারা বলছে ভারতের সাথে যুক্ত হবে। নেহরু এই কথার কোনো কর্ণপাত করলো না। নেহরু পুরোপুরিভাবে বলে গেল আমরা কোনো ধরনের মিলিটারি অপারেশন করব না। যার ফলে একটা অঞ্চল যেটা 98% হিন্দু এবং বুদ্ধিস্ট পপুলেশন ছিল, তারা বাংলাদেশের হাতে পুরোপুরিভাবে চলে গেল, অযৌক্তিকভাবে, মানে পাকিস্তানের হাতে চলে গেল। তারা যে পাকিস্তানের হাতে চলে গেল, তারপর থেকে তাদের সংগ্রাম হয় তাদের কালচারকে রক্ষা করার জন্য। ভারতবর্ষেও বিভিন্ন ট্রাইব রয়েছে, 7 সিস্টারের বিভিন্ন ট্রাইব রয়েছে। আমরা ভারতবর্ষে যে নর্থ ইস্টের ট্রাইবগুলোর কালচারাল যে আইডেন্টিটি আছে, সেটাকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের সংবিধানের প্রভিশন নিয়ে এসেছি। তাদের নিজের কালচার নিজের মতো করে পালন করার অধিকার দিয়েছি। কিন্তু অন্যদিকে বাংলাদেশ বা পাকিস্তানে সেটা হয়নি। তাদের কালচারটাকে তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার বিভিন্ন ধরনের কৌশল করা প্রথম থেকেই হচ্ছিল, তাদেরকে প্রথম থেকেই নিপীড়ন করা হচ্ছিল। পাকিস্তানি পিরিয়ড যখন চলছিল, সেই সময় একটা উল্লেখযোগ্য ঘটনা হয়। বাংলাদেশের একটা রিভার রয়েছে, নদী রয়েছে, যার নাম হচ্ছে কর্ণফুলী নদী। এই কর্ণফুলী নদীর উপরে পাকিস্তান সরকার একটা ড্যাম নির্মাণ করে। তার ড্যামটার নাম ছিল হচ্ছে কাপ্তাই ড্যাম। এই ড্যামটা 1957 সালে তৈরি করা শুরু হয়, কনস্ট্রাক্ট করা শুরু হয় এবং 1962 সালে এটা কনস্ট্রাকশন সম্পন্ন হয়। এই ড্যামটা যখন কনস্ট্রাক্ট করছিল, তখন বিশাল পরিমাণে যে ট্রাইবাল পপুলেশন ছিল, তারা নিজের বাসস্থান থেকে সম্পূর্ণরূপে স্থানচ্যুত হয়ে যায়। বলা হয় প্রায় 18,000 পরিবার এই অঞ্চল থেকে স্থানচ্যুত হয়ে যায়, প্রায় 1 লক্ষ মানুষ। তাদের কোনো উপায় ছিল না, তাদেরকে রিসেটেলমেন্টের জন্য কোনো কিছু করানো হয়নি, পুনর্বাসনের জন্য কোনো ব্যবস্থা করা হয়নি, তাদেরকে বাসস্থান থেকে যে তাড়িয়ে দিল সেটার জন্য ক্ষতিপূরণ দেওয়া হয়নি। তার ফলে তাদের মধ্যে একটা ক্ষোভ কিন্তু প্রথম থেকেই জন্ম নেওয়া শুরু করে। তারপরে তাদের মধ্যে 40,000 চাকমা পপুলেশন, তারা কি করে, তারা ভারতবর্ষের অরুণাচল প্রদেশে মাইগ্রেশন করে চলে আসে। এটা গেল পাকিস্তান পিরিয়ডে।
পাকিস্তান পিরিয়ডে ছোটখাটো ওদের সাথে ডিসক্রিমিনেশন শুরু হয়েছিল, ডিসক্রিমিনেশন চলছিল এবং এত বড় বড় ডিসক্রিমিনেশন চলে গিয়েছিল। তারপরে 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হলো, স্বাধীনতার পরে তারা ভেবেছিল, প্রতিশ্রুতি অনুযায়ী তারা ভেবেছিল যে তাদের স্বাধীনতা বা তাদের যে আইডেন্টিটি আছে সেটাকে রক্ষা করা হবে, তাদের যে আইডেন্টিটি বা পরিচয় রয়েছে সেটাকে সম্মান দেওয়া হবে, তাদেরকে একটা স্বীকৃতি দেওয়া হবে। বঙ্গবন্ধু মুজিবুর রহমান এটা চাকমা লিডারদের প্রতিশ্রুতি দেয়। কিন্তু যখন স্বাধীনতা হলো, তারপরে সংবিধান যখন রচনা হলো, রচনা হওয়ার পরে দেখা গেল এই সংবিধান তাদের সাথে এক ধরনের বলতে পারো বিশ্বাসঘাতকতা করলো। তাদের দাবি কি ছিল? তাদের দাবি ছিল চাকমা অঞ্চলটাতে কিছু প্রশাসনিক অটোনমি দেওয়া হোক বা স্বায়ত্ত শাসন দেওয়া হোক, যেটা ভারতবর্ষে বিভিন্ন অঞ্চলে দেওয়া হয়েছে। স্বায়ত্ত শাসন দাবি ছিল। তাদের যে হচ্ছে ল ছিল, সোশ্যাল ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে তাদের যে ট্র্যাডিশনাল ল ছিল এটাকে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছিল। এবং তাদের যে রিকগনিশন রাইট যে ছিল, রাইটটাকে স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছিল বা অধিকার, এবং তাদের ভূমি অধিকার এবং তাদের সংস্কৃতি যে আছে এই সংস্কৃতিকে রক্ষার করার কথা বলা হয়েছিল। কিন্তু বাংলাদেশের যে সংবিধান রয়েছে এই কোনোটাই পূরণ করে না, তাদের সাথে সম্পূর্ণরূপে এটা বিশ্বাসঘাতক হয়ে যায়। তাদের এথনিক আইডেন্টিটি সেটাকে স্বীকৃতি দেওয়া হয় না, এবং তাদের যে অবাঙালি একটা কালচার রয়েছে, অবাঙালি পরিচয় রয়েছে সেটাকেও গ্রহণ করা হয় না। বর্তমান তার পরিবর্তে কি করা হলো? বাংলাদেশের সংবিধানে সকল জনগণকে বাঙালি রূপে ট্যাগ করা হলো। কিন্তু এই লোকগুলো যে আছে তারা নিজেদের বাঙালি মনে করতো না, তাদের নিজস্ব একটা আইডেন্টিটি রয়েছে, আইডেন্টিটির দ্বারা ক্রাইসিসে ভোগা শুরু করলো। তারা যখন তাদের পরিচয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, সেই সময় চাকমা উপজাতির একজন নেতা ছিল, তার নাম ছিল মানবেন্দ্র নারায়ণ লারমা। এই উপজাতির একজন বিখ্যাত নেতা ছিল, হাইলি এডুকেটেড পার্সন। তার নেতৃত্বে একটা সভা গঠন হলো, যারা বাংলাদেশি সরকারের কাছে রাজনৈতিক ডিমান্ড করা শুরু করলো। সেই সভার নাম ছিল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি। এই সমিতি তারা বাংলাদেশের সরকারের কাছে বিভিন্ন ধরনের ডিমান্ড শুরু করলো তাদের অধিকারের জন্য, তাও কোনো লাভ হলো না। 1975 সালে শেখ মুজিবুর রহমান, যেটাকে বঙ্গবন্ধু নামে পরিচিত, তার হত্যা হলো সেখানকার আর্মির দ্বারা। হত্যা হওয়ার পরে বাংলাদেশের সামরিক শাসন শুরু হলো। এই সামরিক শাসন যখন শুরু হলো জিয়াউল হকের, সেই সময় এই উপজাতির গুলো যে রয়েছে তাদেরকে সরাসরিভাবে বিশ্বাসঘাতক হিসাবে ট্যাগ করা হলো এবং তাদের উপরে অকথ্য অত্যাচার শুরু হলো। এই অত্যাচারের সময়, সেই সময় যে আগের যে তাদের টিমটা ছিল চট্টগ্রাম পার্বত্য জনসংহতি সমিতি, এদের অধীনে একটা সামরিক সংগঠন তৈরি করা হলো, যার নাম ছিল হচ্ছে শান্তি বাহিনী। এই শান্তিবাহিনী কাজ কি ছিল? এই শান্তিবাহিনী কাজ ছিল ট্রাইবাল পপুলেশনদের অত্যাচারের হাত থেকে রক্ষা করা। সেই সময় বাংলাদেশি সেনাবাহিনী এবং বাংলাদেশের জনসাধারণ তারা এদের উপর অত্যাচার শুরু করেছিল, তাই তাদের অত্যাচারের হাত থেকে রক্ষা করার জন্য তারা একটা সামরিক সংগঠন তৈরি করলো এবং তাদের আরেকটা লক্ষ্য ছিল স্বাধীন হওয়া, স্বাধীনতার অধিকার তাদের রয়েছে। এই সময় পাকিস্তানের সামরিক সেনাকর্তা জিয়াউল হক তিনি কি করলো? তিনি এই অঞ্চলের ডেমোগ্রাফি বা জনসংখ্যার পরিবর্তন আনার জন্য 4 লক্ষ মুসলমানদের অবৈধভাবে এই জায়গাটাতে পুনর্বাসন স্থাপন করলো। যার ফলে কি হলো, 1971 সালে যেখানে উপজাতির পপুলেশন 98% ছিল, 2000 সাল আস্তে আস্তে উপজাতিদের পপুলেশনের পার্সেন্টেজ মাত্র 50% হয়ে গেল। এইভাবে কি করলো, সম্পূর্ণ জনজাতির যে ডেমোগ্রাফি ছিল, ডেমোগ্রাফিটা পুরোপুরিভাবে বদলে গেল। এই সময়কার শান্তি বাহিনীর সাথে বাংলাদেশি আর্মির যে আছে তাদের বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের মোকাবেলা হয়। শান্তি বাহিনীরা বাংলাদেশি আর্মিদের কনভয় যেগুলো আছে সেগুলোতে আক্রমণ করে, বাংলাদেশি আর্মিদেরও হতাহত করে, তাদের কমান্ডারদের হত্যা করে, এবং একইভাবে বাংলাদেশি আর্মি শান্তি বাহিনীর উপর অত্যাচার করে। শুধুমাত্র তাই নয়, এই ট্রাইবাল অঞ্চলে যে সাধারণ জনগণ আছে তাদের উপর অত্যাচার করা হয়, এবং কিছু কিছু ক্ষেত্রে বলা হয় এই অঞ্চলে যে মহিলা আছে তাদের সম্মান হানিও করা হয়, তাদেরকে ধর্ষণও করা হয়, এটা বলা হয়। এবং সেখানে মুসলিম পপুলেশন বিশাল লেভেলে বাড়তে থাকে, ফলে এই আন্দোলনটা যে আছে ক্রমশ এটা আরো তীব্র হতে শুরু করে। শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে আসলো, তখন তার সাথে একটা চুক্তি হয় 1997 সালে। সেই চুক্তির নাম ছিল পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি। সেই শান্তি চুক্তি হিসাবে তাদেরকে কিছু অধিকার দেওয়া হয়। সবার প্রথম বলা হয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলটা আঞ্চলিক পরিষদ গঠন করা হবে এবং এই আঞ্চলিক পরিষদের হাতে উপজাতীয় আইনের এবং সামাজিক বিচার কাজের অধিকার থাকবে।
চট্টগ্রাম বিষয়ক একটা মন্ত্রণালয় বা মন্ত্রিসভা গঠন করতে হবে এবং উপজাতিদের ভূমির যে মালিকানার অধিকার আছে সেটাকে তাদের ফেরত দিতে হবে। ভূমির মালিকানার অধিকার ফেরত দেওয়া মানে যে অবৈধ 4 লক্ষ মুসলমানকে সেখানে বসবাস করানো হয়েছে, পুনর্বাসন দেওয়া হয়েছে, তাদেরকে সবাইকে ওখান থেকে তাড়িয়ে দিতে হবে এবং তারপরে পার্বত্য চট্টগ্রামে অস্থায়ী সেনা ক্যাম্প প্রত্যাহার করতে হবে। এবং তার সাথে একইভাবে বলা হয়েছিল তাদের যে কালচারাল যে অধিকারটা রয়েছে, সাংস্কৃতিক যে অধিকার রয়েছে, তাদের যে আইডেন্টিটি আছে সেটাকে স্বীকৃতি দিতে হবে। কিন্তু এই ট্রাইবাল পপুলেশনে যারা আছে তারা বলে তাদের যে অধিকার আছে এই অধিকারটাকে কোনোদিনও দাম দেয়নি বাংলাদেশ সরকার, যার ফলে কিছুদিন তো এটা অবশ্যই এটা শান্ত ছিল, শেখ হাসিনা পরবর্তীকালে শান্ত ছিল কিছুদিন স্ট্রাগলটা, তারপরে 2020-র দিকে বা তার আগে থেকে নতুন করে আরেকটা আন্দোলন শুরু হয়, যে আন্দোলনটার করে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট। কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বলে নতুন একটা সংগঠন তৈরি হয় এবং এই সংগঠনের অধীনে ছিল নাথান বোম নামে একজনের অধীনে থাকতো এই সংগঠনটা। এই সংগঠন পরবর্তীকালে আবার তারা সেপারেট একটা হোমল্যান্ড বা সেপারেট একটা রাষ্ট্রের ডিমান্ড শুরু করে এই চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে, রাঙ্গামাটি এবং বান্দরবন এই দুটো অঞ্চলকে নিয়ে। দিস টু আর ভেরি বিউটিফুল প্লেস ইন বাংলাদেশ। এই দুটো অঞ্চল নিয়ে তারা নতুন রাষ্ট্র দাবি করা শুরু করে। তো বর্তমান কনটেক্সটে বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে সেই ট্রাইবাল পপুলেশনদের উপরে, সেটা আমাদের এই কনটেক্সটেও বোঝার প্রয়োজন অবশ্যই আছে। এবং অ্যাজ অ্যান ইন্ডিয়ান আমরা আবশ্যিক রূপে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের স্বাধীনতার দাবি করছি এবং সেই স্বাধীনতাকে আমরা সাপোর্ট করছি এবং আশা করি তোমরা যারা আছো তোমরাও চট্টগ্রামের এই স্বাধীনতাকে সাপোর্ট করবে। চট্টগ্রামের স্বাধীনতা নিয়ে তোমাদের কি বলার আছে তোমরা বলতে পারো। এবং বন্ধুরা, তোমাদের আরেকটা রিকোয়েস্ট করছি, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো কাইন্ডলি ভিডিওটা সাবস্ক্রাইব করবে। প্রথমত হিন্দুদের অধিকার নিয়ে কেউ বলেন, আমি বলছি এবং তোমরা আমাকে সাপোর্ট করছো না, সাপোর্ট না করলে হবে না, সাপোর্ট করতে হবে। উই হ্যাভ টু স্ট্যান্ড বাই, আমাদের একে অপরের পাশে দাঁড়াতে হবে, তাহলেই আমাদের এই আন্দোলনটা আছে আরো জোরদার হয়ে উঠবে। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কারো কোনো কোশ্চেন থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারো, আমি চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার। ধন্যবাদ।